আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ঈদ স্পেশাল আয়োজন হাসতে নেই মানা। আরে মানা করে নাই, ইচ্ছে মতো হাসতে বলছে। আচ্ছা, ঈদ মানে কিন্তু খুশি, ঈদ মানে কিন্তু খুশি। আর আজকের দিনে সবচেয়ে খুশির সংবাদটা আমি সবাইকে দিতে চাই। আর সেই খুশির সংবাদটা হচ্ছে আমাদের সাইফুল ভাই বিয়ে করছে। দীর্ঘদিন সবার একটাই কমন জোকস ছিল, সাইফুল ভাই বিয়ে করে না। আজকে জোকসের পাঁচ লাইনটা হয়তো উল্টে যেতে পারে। সাইফুল ভাই কেমন লাগছে আপনার? বিয়ের পরে আমার বউ খুশি, কিন্তু আমি খুশি না। আমি বিয়ের আগেই ভালো ছিলাম। আরে আচ্ছা, ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন, আপনারা বাংলাদেশের খুব স্বনামধন্য কমেডিয়ানরা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আবেদ ভাই, যার মাথায় কিচ্ছু নাই। তো যাই হোক, আমরা আমাদের প্রথম যে পারফর্মারকে আমরা মঞ্চে ডাকবো, তিনি আমাদের অত্যন্ত প্রিয়, সবার খুব প্রিয়। তাকে একটু করতালি দিয়ে আমরা মঞ্চে ডাকতে চাই। অ্যাঞ্জেলাকে মঞ্চে ডাকতে। এই দেশে 90% স্বামী স্ত্রীর মতের মিল নেই, এতেই জনসংখ্যা 18 কোটি। তাহলে এবার বুঝেন, যদি মতের মিল থাকতো তাহলে কি অবস্থা হতো। কালকে আমাদের ফিজিক্স এক্সাম ছিল, তো আমি আমার বান্ধবীকে বললাম যে দোস্ত আমাকে একটু দেখাইস, তাহলে আমি ফেল করব। আমার বান্ধবী আমাকে বললো যে তুই এমনিই ফেল করবি। কেন? কারণ আজকে কেমিস্ট্রি এক্সাম। তা আমাদের পাড়ার এক মহিলা হঠাৎ করে তার রাতে ঘুম ভেঙে গেল। সে উঠে দেখে তার সামনে 4টা ডাকাত, পাশে তার স্বামী বাধা এবং অন্য রুমে তার বাচ্চারা বন্দী হওয়া। সেই ডাকাতরা তার আলমারি থেকে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে গেল এবং এক পর্যায়ে একটা ডাকাত জিজ্ঞেস করলো, তোর ভাই যে আমেরিকা থেকে লাখ টাকা দামের একটা আইফোন পাঠিয়েছিল, আর তোর স্বামী যে তোকে তোদের বিবাহ বার্ষিকী একটা ডায়মন্ডের নেকলেস গিফট করেছিল, সেটা কোথায়? মহিলাটা একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কেমনে জানেন? ডাকাতটা বলল, আরে আমরা তো সবই জানি, আমরা তো তোর ফেসবুক ফ্রেন্ড। শাবাশ শাবাশ শাবাশ। তো একটা বাসায় শাশুড়ি তার বৌমাকে বলছে, শোনো বৌমা, সব কথার শেষে জান লাগাবা, যেমন আম্মা জান, আব্বা জান, এরকম। তো যেই কথা সেই কাজ। শাশুড়ি একদিন বৌমাকে বলছে, বৌমা আমার মুরগিটা কোথায়? বৌমা জবাব দিল, আম্মা জান, খাঁচা জানের ভেতরে মাচা জানের নিচে মুরগি জান ডিম পাড়ছে। আরে শাবাশ। তো স্বাভাবিকভাবে শ্বশুর বাড়িতে দুপুরে খাবার দাবার শেষ করে বাসন মাজতে যাচ্ছে জামাই। শাশুড়ি তাকে বাধা দিয়ে বলল, বাবা এটা তোমার বাড়ি না, সব তোমার শ্বশুর মাজবেন। অসাধারণ অসাধারণ, একের পর এক। এই যে আমি একবার আমার শ্বশুরকে গিয়ে বলছিলাম যে বাবা আপনার মেয়ের বিয়ে করে আমার জীবন তো তেনা তেনা হয়ে গেছে, তেজপাতা হয়ে গেছে, আমি তো বাঁশ খাইছি। আমার শ্বশুর আমারে বলছে, বাবারে তুমি না হয় বাঁশ খাইছো, কিন্তু বাঁশের গুজ্জালি তো এখন আমার বাড়িতেই আছে। তো আমরা এই একের পর এক পারফরমেন্স আজকে আমরা দেখতে থাকবো। আমরা আমাদের অ্যাঞ্জেলার জন্য আরেকবার করতালি দিচ্ছি, হাততালি দিচ্ছি। ঈদের মধ্যে একটা কমন বিষয় হচ্ছে সবাই আমরা শপিং করি, আর আমাদেরকে মুরগি বানায় কারা? সেলসম্যানরা। আমি এরকম একটা মজার বিষয় শুনেছিলাম যে 3 জন সেলসম্যান বসে বসে তাদের নিজেদের বীরত্বের কথাগুলা আলাপ করছে। তো একজন বলছে, দেখ আজকে আমি এক অন্ধ লোকের টেলিভিশন বিক্রি করে দিছি। আরেকজন তো আর একটু বীরত্ব দেখাইতে হবে, বলে আজকে আমি মোটামুটি কানে শুনে না বদির এরকম একজনের হোম থিয়েটার বিক্রি করে দিছি। তো শেষজন সে আরো বীরত্ব দেখাইতে হবে। সে বীরত্ব দেখানোর জন্য বলতেছে, আজকে আমি ওই যে কমেডি করে মাসুদ আছে না, কমেডি করে মাসুদরে আমি একটা প্লাস্টিকের পাখি বিক্রি করে দিছি। সবাই তো অবাক, বলে যে প্লাস্টিকের পাখি বিক্রি করছো, তাতে এত বীরত্বের কি আছে? বলে যে না, ওই প্লাস্টিকের পাখির জন্য আমি 10 কেজি খাবার বিক্রি করছি। এই সেলসম্যানদের খপ্পরে কি পরিমাণ যে আমাদের মানে পড়তে হয়,
সেই কাহিনীগুলো আমরা একটু আমাদের আজকে মঞ্চে দেখতে চাই। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় কমেডিয়ান ইমরান এবং জেনি, একটু জোরে হাততালি তাদের জন্য। হায়রে কপাল, সব দোকানে দেখতেছে হুলস্থুল বিজনেস, মেসাকার অবস্থা, আর আমি ভাইয়া বসে বসে মাছি পাইতেছি। ও সরি, এখন তো রাইট, মশা মরে গেছে। যাক, সমস্যা নাই, খুঁজতে হবে কাস্টমার। তাই যে কাস্টমার পাই, এত বড় পাঞ্জাবির দোকানে একটা কাস্টমার নাই। মানুষের দোকানে কত সুন্দর রমণীর আসি, ভাইয়া এটা আছে ওটা আছে কত কিছু বলে, আমার নসিব। বয়ফ্রেন্ডের জন্য একটা পাঞ্জাবি কিনতে হবে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি আপু, বহুত দিন পর আপনাকে দেখলাম। আচ্ছা, আপনার দোকানে কি কি পাঞ্জাবি আছে? পাঞ্জাবি এখানে প্রচুর, এখানে আছে বাংসুর, এখানে সোনাসুর, এদিকে রংসুর, সব ট্রেন্ডের। নরম কোমল। আচ্ছা ঠিক আছে ভাই, একটু দেখান তো এটা। এই তো, এই যে দেখেন, সুন্দর। ঠিক আছে, এটা ভাইয়া দাম কত? দাম আপু, আপনি আসছেন, আপনার জন্য এটার দাম মাত্র 4200 টাকা। 4200? না ভাইয়া, এটা আমি 500 টাকা দিব যে। কি বলেন, দাম মনে হয় ঘর থেকে ফিক্স করে এসছে। আচ্ছা আমি বলি, শুনেন আপু, এটা মাত্র 10 পিস আনছি আমি আপু, আর 1 পিস মাত্র আছে আমার আপু। 2500 টাকা কিনা, আপনি 2600 টাকা দিয়েন যান। ভাই আমি 500 টাকা দিব, যার বেশি দিতে পারবো না। তো লড়াচড়া না। শুনেন আপু, আমি 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 বলতেছি, শুনেন, আপনি একটা কাজ করেন, আপনার কথাও না থাক আমার কথাও না থাক, আপনি 800 টাকা দিয়েন যান। ভাইয়া আমি 500 টাকা দিব, দিলে দেন, না দিলে নাই, আমি যাচ্ছি গা। আপু আমার লস হয়ে যাবে। এই আপু শুনেন শুনেন শুনেন, এই কুদ্দুস তোর প্যাকেট কর, প্রত্যেকদিন কি লাভ করা লাগে নাকি? আজকে আপু থেকে লাভ না করলে আর কি। দিফালা ধরেন আপু, আপনি নিজান নিজান, আবার আসিয়ে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনার সেন্টু গেঞ্জি আছে? এই তো লজ্জা দিফালা, আমি তো স্যান্ডি কিন্তু করিনি আজকে। আরে ভাইয়া আপনারটা না, মানে আপনার দোকানে স্যান্ডু গেঞ্জি আছে? ও অবশ্যই আছে, অবশ্যই। এই কুদ্দুস একটা লন্ডন ড্রিম দাও আপুকে। লন্ডন ড্রিম? এটা আবার কি? আপু কি বলেন, এটা শাহরুখ খানের পরে সালমান খানের পরে একদম মনে করেন ব্র্যান্ড লন্ডন ড্রিম। সত্যি? ধরেন আপু নিজান, অবশ্যই দেন ভাইয়া। থাকবেন না আপু। ঠিক আছে ভাই, আসি তাইলে। যাক, সারটা ভালো হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা আসিয়েন। ঠিক আছে। যাক, একটু কসমেটিক নিতে হবে, কত কিছু কিনার বাকি। হ্যাঁ বাজান, কি অবস্থা? এদিকে আসেন। আরে ভাইয়া, কি অনেকদিন অবস্থা? পরে আপনাকে দেখছি। হ্যাঁ ভাইয়া, অনেকদিন আগের পর। মতো তো আসেন না আমার দোকানে, বলেন কি লাগবে? ভাইয়া আপনার কাছে কি ওই দামি ব্র্যান্ডের লিপস্টিকটা আছে? ব্র্যান্ড সব আমার কাছে, এই যে মার্কেটে যত ব্র্যান্ড সব আমি কি পয়দা করি বুঝছেন। আমার জন্য ওই লিপস্টিকটা আছে, আমি ওইটা দাম পড়বে আপু 10,000 টাকা। 10,000? জি আপু, ওইটা ব্র্যান্ড বুঝতে হবে আপনাকে। কি বলেন ভাইয়া, অনলাইনে দিতে 5,000 টাকা? এই অনলাইন অফলাইন করি সবাই খাইছে, ঠিক না? খাইছে। আমাদের তো ঠিক। খাইছে। আচ্ছা, অনলাইনে যখন জিনিস নেন তখন তো এত দামাদামি করেন না, কারণ আমাদের কাছে আসলে আপনাদের বার্গেনিং শুরু হয়ে যায়। শোনেন, আমি আপনাকে কি বলতে আসি, এই যে আপনি বলবেন 10, আমি 9, এই 900 কোটি লাভ নেই, আপনি ওই 5,000 টাকাই দিয়েন। হ্যাঁ, সমস্যা নাই, দিতে আসি আপনাকে আমি জিনিসটা। স্পেশাল মালটা ধরেন আপু, এইটা লিপস্টিক খুবই ভালো। কি রে ভাইয়া, এইটা তো আমি আপনাকে ওই দিন যে স্যাম্পলটা দিছি, এটা আপনি আবার আমার কাছে বিক্রি করছেন? স্যাম্পলটা চলে গেছে। আর সরেন সরেন, আমি আপনাকে গোডাউন থেকে দিতে আসি। আরেকটা আসিল কাস্টমার থেকে খাই দিছি, ওটা কই? এই যে দেখেন, এটা কিন্তু একদম ক্লিয়ার, একদম ফ্রেশ ফ্রেশ মাল। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। এটা ঠিক আছে। আচ্ছা ঠিক ভাইয়া, আছে। আসি তাইলে। আসবেন, ঠিক আছে। নাইলে ওই আপনি অনলাইনে নক করবেন, আপনার এত কষ্ট করে এত পাওয়ার দরকার নাই তো, আপনি অনলাইনে ক্লিক করে দেবেন, আমি আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেবো, আচ্ছা, সমস্যা আপনার নেই। পেজ আছে? হ্যাঁ হ্যাঁ, পেজে আপনি আমাকে নক করতে পারবেন, indian.com। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আসি। ঠিক আছে, আসেন, আমিও আসি। আচ্ছা, আমার তো জুতা কিনতে হবে, আরে কত কিছু যে কিনার বাকি। ভাইয়া, ওই আপনার দোকানে কি জুতা আছে? আছে আপা, আপনি ভালো আছেন নি? আছি, কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? ব্যবসা বাণিজ্য টানা ফাড়া গেছে, ব্যবসার যে গতি দেখতেছেন তো আমার পরিণতি। কি বলেন? ওই গতকালকে এক জোড়া বিক্রি করছিলাম আর কি জুতা, এরপর থেকে তো আজকে? আজকে আজকে ওই জোড়া ফেরত দিতে আসছে। এই তবে ওই আজকে সকালবেলা এক জোড়া বিক্রি করছিলাম, এটাই। কিন্তু ওই মহিলা আরে খারুস 300 টাকা বাকি করে চলে গেছে। কি যে বলেন ভাইয়া, 300 টাকা বাকি করছে, এটাকে আপনি আর পাবেন? কি বলে, আমরা জুতা ব্যবসায়ী, হয় জুতা মারমু তাহলে জুতা নিয়ে আসবো। আমি কি করছি জানেন নি? কি করছেন? আমি হাতিরে দোনোটা ডাইন ফায়ে জুতা ঢুকাই দিছি। এর থেকে আমার কাছে আসতেই হবে। কি যে বলেন ভাইয়া।
আচ্ছা বাদ দেন ভাই, আমাকে এক জোড়া জুতো দেখান। হ্যাঁ আপনার জন্য জুতা কোনটা দেখবেন, দেখেন এই যে মনে করেন এই জুতাটা খুব ট্রেন্ড আপু, হ্যাঁ আচ্ছা। খুলেন আর ফরেন দেখেন কি অবস্থা। ভাইয়া অনেক সুন্দর, কিন্তু ভাইয়া একটু টাইট হয়েছে মনে হয়। নোটিস টাইট, এটা হইলো যে বাংলাদেশের জাতীয় সমস্যা, জুতা খুললেই টাইট হয়ে যায়। কিন্তু ভাইয়া কোনো সমস্যা নেই, আপনি খুলি দেন, আমি 1 মিনিটের মধ্যে আরেক জোড়া নিয়ে আসতেছি। টাইট তো টাইটের মারো এখন টাইট বুঝি। আপু দেখেন এই জোড়াটা একটু দেখেন তো কি অবস্থা। আরে ভাইয়া এটা তো অনেক সুন্দর, এটা ঠিক আছে। আরে ভাই এই হাত দিয়ে কত টাইট জুতা আমরা লুজ বানাই ফেলাইছি। এটা ব্যাপার না। আপু সাইজ সেটা আপনার হ্যাঁ ভাইয়া, এটার দাম কত? মাত্র 700 টাকা আপনার জন্য। 700 টাকা? জি। না না ভাই, আমি এটা 500 টাকা দিব যে। 500 টাকা দিবেন? সাদের কাস্টমার। 500 বাসার থেকে সেট করে এসেছে। আচ্ছা ঠিক আছে দেন, ওই 500 টাকাই দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তা ভাই এটা কতদিন চলবে? 500 টাকা জুতা বলে কতদিন টিকবে, কি বলে কথা। আচ্ছা এখন আপনি যদি এই জুতা দিয়ে দৌড়ান তাহলে মনে করেন আমি 1 বছর ইউজ করতে পারবেন। আচ্ছা আর যদি এই জুতা দিয়ে আপনি হাঁটেন গুটি গুটি পায় তাহলে 2 বছর। আচ্ছা। আর এই জুতা যদি আপনি না হাঁটেন মানে এমনি ফরি রাখেন তাহলে 5-6 বছর চলে যাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন ভাইয়া, সত্যি? অবশ্যই। আচ্ছা আমার এটা প্যাকেট করে দেন। ঠিক আছে, খুব সুন্দর জুতা নিয়ে যান। আবার আসি না? আচ্ছা ভাইয়া আসি। ঠিক আছে। আমার তো আবার শাড়ি কিনতে হবে, শাড়ি কই পাবো? এ আপু কি খাপাচ্ছেন এদিকে, কি রাখবে বলেন তো? আচ্ছা। আজকে একটা নতুন জামদানি সামনে এনেছি আমি, মনে করেন যে আমদানি করে। এটা মনে করেন কি করবেন জানেন, কি? এখন তো ট্রেন চলছে, আপনি পড়তে হবে না। আচ্ছা। এই জাস্ট এমনি কুচি করে করে একটা ঘুরান দিবেন, এরপর একটা পাট্টা মারুন, দেখেন কি সুন্দর শাড়ি জামদানি। মনে করেন 30 সেকেন্ডের মধ্যে আপনি শাড়ি পরে ফেলেছেন। আরে ভাই আপনারা তো অনেক মানাচ্ছে এটা। তাহলে আপনার মনে পছন্দ হয়েছে, এটা দিয়ে দিব। না ভাই আপনি রাখা দেন, আপনাকে মানাইছে এটা। শাড়ি তো আমি কি করব মনে করেন যে, আচ্ছা আপনাকে আরেকটা শাড়ি দেখাই, এটা কনফার্ম আপনার পছন্দ হয়ে যাবে। আচ্ছা। ওটা ফার্সি, এখন যে ট্রেন্ড চলছে না। আচ্ছা। এই শাড়িটা ফার্সি দেখতে গেলে এই দেখেন শাড়ির পুরো বডিতে কাজ, ঠিক আছে। এটাও মনে করেন যে শরীর দেখেন পুরো শরীরে কাজ, জমিনে কাজ, আকাশে কাজ, পাতালে কাজ, বাইরে কাজ, সব দিকে কাজে কাজে ভর্তি। এটা আপনার চয়েস হবে আপা। আচ্ছা ভাইয়া, কিন্তু দাম তো মনে হয় 7000 টাকা লেখা আছে। হ্যাঁ ফিক্সড প্রাইস 7000 টাকাই লেখা আছে। আচ্ছা তো আমাদের আর কত দিতে হবে যে? কি কাস্টমার এই ফিক্সড প্রাইসের দোকানে কথা আমাদের করছে কি বল। আচ্ছা ঠিক আছে, আমরা 7000 টাকা দাম তো, আপনি আমাকে 8000 টাকা দিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, প্যাকেট করে দেন তাইলে। এই জায়গায় ধরাটা খাই ফেলছি বুঝছেন। ঠিক আছে আপু, তাহলে আমি এটা প্যাকেট করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আসেন। হ্যাঁ আচ্ছা, আবার আসেন, কিন্তু আপনার তো মতো কাস্টমার আসলে তো মনে করেন দিনে একটাই ভালো হচ্ছে, খুব ভালো বেচা কিনা হয়েছে। আপু আবার কেন আসছেন? আরে ভাইয়া আমি আসলে সেলফি তুলতে ভুলে গেছি, আপনি এখানে এতগুলো শপিং করছে, একটু সেলফি তুলবো না? কি বলেন আপনি এটা? আমি তো মনে করছি আবার ফেরত দিতে আসলেন নাকি, সেলফি তুলবেন না? হ্যাঁ, 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 তা ভাইয়া। সেলফি আপনি একলা তুললে হবে? এখানে এত মানুষ আছে, ওরা তুলবে না? হ্যাঁ, আসেন ভাইয়া, সবাই মিলে সবাই একটা মিলে সেলফি তুলি। এ ভাই তাকাই না এদিকে। থ্যাংক ইউ সো মাচ। আমারটা ভালো মেয়েরা যখন শপিং করতে যায় তখন ওরা যে বাঁশ খায় ওরা নিজেরাও বুঝে না, সত্যি। কিন্তু ছেলেরা মাঝে মধ্যে বুঝে ফেলে, ততক্ষণে দেরি হয়ে যায়। যেমন ছেলেরা সবচেয়ে বেশি ধরা খায় কখন? দাম জিজ্ঞেস করে, এটার দাম কত? কয় 2000। কয় 300 পারবেন? কয় দেন। চিন্তা করে কি করলাম। আমরা এবার যাকে ডাকবো তাকে মোটামুটি সবাই চিনি, তার একটা বদভ্যাস আমরা জানি যে সে যেখানেই যায় ওখানে তার ম্যাডামের সাথে প্রেম হয়ে যায়। তো স্কুলে যখন ছিল তো সে একদিন বাইরে এসে বলতেছে তার বন্ধুদেরকে, বলে যে জানোস দোস্ত, ক্লাসের সুন্দরী ম্যাডামের সাথে প্রেম করা অনেক কঠিন। বা কেন? বলে অনেক কষ্ট করে 1 সপ্তাহ চেষ্টা করে তারা আমি একটা প্রেমপত্র লিখছি, ম্যাডাম এটাকে হোমওয়ার্ক মনে করে বানান ঠিক করে দিছে। তো ম্যাডামের প্রেমে পড়া সেই ছেলেকে এবার মঞ্চে ডেকে নিচ্ছি, আমাদের সবার প্রিয় আবিদ হাসান নীরব। প্রেম ভালোবাসা আমার কাছে বুথ এফএম এর মতো, সারা জীবন অন্যজনের কাহিনী শুনি কিন্তু কখনো নিজের সাথে কিছুই হয় না। বাট এখন দিন চেঞ্জ হয়েছে, এখন আমার একটা গার্লফ্রেন্ড আছে। সাবাস। তো ওই দিন আমার গার্লফ্রেন্ড আমাকে কল দিয়ে বলতে, আচ্ছা নীরব তোমার বাসায় কি আমাকে মেনে নিবে? বললাম দূর, আমার বাসা আমাকে মেনে নেয় না, তোমাকে কি মেনে নেবে? এরপরও মনে কষ্ট নিচ্ছে। তখন আমি বললাম আচ্ছা তুমি চিন্তা করার কোনো দরকার নাই, তুমি জাস্ট আর 5টা বছর ওয়েট করো, 5 বছর পর আমি নিজে তোমার বাড়িতে আসবো তোমাকে নিতে।
তখন ও বললো একদম ঠিক আছে, আর আসার সময় আমার বাচ্চাদের জন্য সুজি আর বিস্কুট নিয়ে আনি। তো আমাদের আরমান ভাই, হ্যাঁ, হ্যাঁ। আরমান ভাইয়ের ওয়াইফ আর ওনার ছেলে গেছে শপিং করতে। তো ওনার ওয়াইফ লাখ টাকা দামের একটা ভ্যানিটি ব্যাগ কিনলো চামড়ার। তখন ওনার ছেলে বললো, খেয়াল করছো মা, তোমার একটা ছোট্ট শখের জন্য একটা পশুকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। তখন ওনার ওয়াইফ বললো, চুপ, তুই নিজেরটা দেখ, আর খবরদার কখনো নিজের বাবাকে পশু বলবি না। তো আমাদের সাইফুল ভাই অনেক বেশি গিফট। ওই দিন ওনার বাসায় একটা ফকির আসছে, এসে দরজা নক করে বলতেছে, ভাই আমার খুব খিদে লাগছে, আমাকে কিছু খাওয়ার দেন। বলে যে দেখ আমার বাসায় কিছু নাই, চলে যা। বলে যে ভাই কিছু না হোক অন্তত একটু ভাত খাওয়ান। সাইফুল ভাই বলে, দেখ আমার বাসায় কোনো খাওয়ারই নাই, তুই চলে যা। বলে যে ভাই দেখেন না, কালকের ভাত হইলেও হবে। সাইফুল ভাই বললো, তুই কালকের ভাত খেতে পারবি? বলে যে হ্যাঁ ভাই পারবো, অনেক খিদে লাগছে। বলে ঠিক আছে তাহলে কালকেই আসিস। তো আজকালকার বিয়েতে গেলে ভাই আমার খুবই খারাপ লাগে। মেয়েদের অবস্থা দেখেন ভাই, যে মেকআপ করে মুখ দেখলে মনে হয় রাশিয়ান, আর হাত দেখলে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ থেকে আসছে। অনেক আছে। তো ওই দিন আমার এলাকায় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরের দিন সাংবাদিক আসছে, এসে ড্রাইভারকে জিজ্ঞেস করতেছে বাসটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার বলতেছে সত্যি আমি জানি না। সাংবাদিক বলতেছে আপনাকে লাস্ট বারের মতো জিজ্ঞেস করতেছি, সত্যি সত্যি বলেন বাসটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার বলে আমি আসলে কিছু জানি না, আমার কন্ট্রাক্টর আসে নাই, আমি পিছনে ভাড়া কাটতেছিলাম। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। জোরে জোরে তালি হোক আমাদের চকলেট বইয়ের জন্য। আমার একটা জোকসের কথা মনে পড়লো, যে এরকম একজন পাইলট ছিল, একজন পাইলট হচ্ছে হেলিকপ্টার চালাচ্ছিল। তো হেলিকপ্টারটা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পর সেও যথারীতি বেঁচে গেছে। সাংবাদিকরা তাকেও প্রশ্ন করছে যে হেলিকপ্টার কেমন অ্যাক্সিডেন্ট করছে। বলে স্যার আমি একটা ওই যে ইয়ার দিকে একটা পাহাড়ের নিচ দিয়ে আসতেছিলাম, পাশ দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে খুব ঠান্ডা লাগতেছিল, আমি ফ্যানটা অফ করে দিছি। ঠিক আছে। চিটাগাং এর লোকজন কিন্তু খুব অতিথি পরায়ণ, ঠিক আছে। তো আমাদের গ্রাম থেকে একটা মেয়ে আসছে তার খালার বাসায় বেড়াতে চট্টগ্রামে। তো তাদের ধারণা যে শহরে সবাই চলিত ভাষায় বইয়ের ভাষায় কথা বলে, সেও চেষ্টা করছে কিন্তু মিলে যাচ্ছে, গ্রাম আর শহর দুইটা মিলে যাচ্ছে। তো সে বাথরুমে ঢুকছে, খালারে ডাক দিছে, খালা ও খালা তোমাদের বাথরুমটা জেবির বিচ্ছে, আমি আর একটু হলে ছেচ্চে রাখতাম। খালা তখন ওই যে বাড়ির এই যে কাজের মেয়েকে বলছে, এই বিলকিচ তুমি পিরিচের ভিতর তরকারিগুলো ঢোকায় রাখো, নইলে বট বইটা পচা বাস দাবে। এবার আমরা আমাদের চট্টগ্রামের এই দুইজন খুব পরিচিত মুখকে মঞ্চে ডাকছি। একজনের কথা প্রথমে বলছি, যার মাথায় কিচ্ছু নাই, এবং সেই সাথে আমাদের শান্তা, প্রিয় শান্তা, তাদের দুজনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একসাথে। তাদের জন্য জোরে হাততালি হয়ে যাক। আরে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, কেউ তো আসে না। মনে হয় আজকে ইন্টারভিউ হবে না, ধৈর্য পরীক্ষা নিচ্ছে। এক্সকিউজ মি, আপনি কি ড্রাইভার? জি ম্যাডাম, আমি ইন্টারভিউ দিতে আসছি। তো অভিজ্ঞতা কয় বছর? ম্যাডাম প্রায় 10 বছরের, ছোট বড় মাঝারি অনেক ধরনের গাড়ি চালাইছি, সবগুলো চালাইতে পারি। শুনুন, আমার গাড়িটা কিন্তু বেশ দামি এবং বেশ বড়, সাবধানে চালাতে হবে। ম্যাডাম আমি এসব ভয় পাই না। কেন? বিয়ের আগে বলছিল সবাই বউ চালানো অনেক কঠিন, কিন্তু 5 বছর আগে স্টার্ট দিছি, এখনো চলতেই আছে। क्या बात, क्या बात, क्या बात, वेरी गुड, वेरी गुड, वेरी गुड। আপনি বেশ মজার তো। তো আগের চাকরিটা ছাড়লেন কেন? ম্যাডাম প্রতিদিন নাইট ডিউটি করতে হইতো, বউ সন্দেহ করতো, তাই ছাড়ি দিচ্ছি। নাইট ডিউটির সাথে চাকরির সম্পর্ক কি? ম্যাডাম আমি যার ড্রাইভিং করতাম সে ছিল সিনেমার নায়িকা। তার আগের জন? তার আগের জন ছিল একজন কমেডিয়ান, নাম তার সাইফুল। বাহ বাহ, বেশ ভালো তো। তার চাকরি ছাড়লেন কেন? বললেন না ম্যাডাম, তারা বারবার বলতেছিলাম প্রেম করা বাদ দেন, বিয়ে করেন, করে নাই, তাই ছাড়ি দিচ্ছি। বাজে কথা বাদ দিন তো, আগে বলুন আপনি কি বিশ্বস্ত? ম্যাডাম 100% বিশ্বস্ত। শাবাশ, 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 শাবাশ। যে ড্রাইভার কি পছন্দ হয়েছে? ড্রাইভার পছন্দ হয়েছে? ভালো ড্রাইভার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা,
আমরা এই যে এখানে অনেকক্ষণ ধরে শুনতেছিলাম মানে বিয়ে বউ মানে বউকে সবসময় মানুষ পচায় কেন আমি বুঝি না, বউকে কেন পচাইতে হবে? আমি আজকে আর বউদেরকে সন্তুষ্ট করার জন্য আমি একটা ছোট্ট লাইন শিখাই দিচ্ছি, সবাই এটা একটু আমল করব, বিশেষ করে ছেলেরা যারা আছে এরা এই লাইনটা ফলো করলে আপনারা সবাই বউয়ের কাছাকাছি মনের মধ্যে থাকতে পারবেন, বউয়ের সাথে সম্পর্কটা খুব মধুর হবে। না আমরা একটু গানে গানে বলি, হ্যাঁ সবাই মিলে কোরাসে গাইবো। ভোর বেলায় বউয়ের পায়ে পড়ি, ভোর বেলায় বউয়ের পায়ে পড়ি, যদি আগের রাতে কোনো ভুল করি, ভোর বেলায় বউয়ের পায়ে পড়ি। যে মেয়েরা জামাইয়ের প্রেমে পড়ে কিন্তু পায়ে কখনো পড়ে না। বউ সংক্রান্ত অনেক ভালো ভালো কথা বললাম, কেন বললাম সেটা আমি জানি, কারণ হ্যাঁ বাসায় তো দিন শেষে যাইতেই হবে। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় সিনথিয়া চৌধুরী। কেমন আছেন সবাই? ও এনার্জি। ঈদের দিনে শপিং করব, তো অনলাইনে শপিং করছি। তো ডেলিভারি ম্যান ফোন দিছে, আফা আপনি কই? তা আমি ডেলিভারি ম্যান বললাম আমি ওই তো রাস্তার ওই পাশে খাম্বার সামনে আছি। তো ডেলিভারি ম্যান বলে, আফা ওই খাম্বার একটু সামনে দেখেন, কমলা রঙের উল্টা জামা পরা, দুই পায়ে দুই রকমের জুতা পরা, আধা পাগল একটা মহিলা দাঁড়ায় আছে, আপনি মহিলার বাম পাশে এসে দাঁড়ান। আমি ডেলিভারি ম্যানরে বলি, ওই আধা পাগল মহিলাটাই আমি। আপনারা কি ঈদের জন্য কেনাকাটা করতে যে আর্থিক সংকটে আছেন? আপনাদের কি টাকা পয়সার দরকার? আমার কাছে কিন্তু একটা সলিউশন আছে, বলেন তো কি? চলেন একসাথে সবাই মিলে ভিক্ষা করি। আমার আঙ্কেলের বাসায় চোর আসছে, চোর তন্ন 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 করে খুঁজে কোনো কিচ্ছু পায় নাই, সারা ঘর খালি। এরপর হঠাৎ করে পিছনে তাকায় দেখে যে দরজা চিপায় আমার আঙ্কেল। বলে যে কি ব্যাপার, আপনি কে? বলে আমি বাড়ির মালিক। তোকে আপনি আমার দিকে লুকাইছেন কেন? বলে না চোর ভাই, আপনি তো ঘরে তন্ন তন্ন করে কিছু পান নাই, এই জন্য লজ্জায় মুখ লুকাই আছি। লজ্জায় মুখ দেখাইতে পারতেছি না। ঈদের দিন কিন্তু আমার বার্থডে। মজার ব্যাপার হলো আমার হাজবেন্ডটা জানে, তো আমাকে বলতেছে বেবি এই দিন তো তোমার বার্থডে, তোমাকে কি গিফট করতে পারি? তো আমার তো বরাবরই চার পায়ার খুব শখ, তো চার চাকা শখ একদম বলতে পারি না সরাসরি, জামাই মানুষ। তো ইনায় বিনায় বলতেছি বেবি আমাকে এমন কিছু এনে দাও না যেটা চোখের পলকে 0 থেকে 80-তে উঠে যায়। আমার যে আমার সন্ধ্যাবেলা আমার জন্য গিফট আনছে কি জানেন? ওজন মাপার মেশিন। ইফতার করতে বসছি, আলুর চপ হলো 3টা, আমরা ঘরের সদস্য হলো 4 জন। তারপরে আর কি, আমার পড়াশোনা নিয়ে কথা চলতেছে। আমাদের রাসেল থানায় কমপ্লেন করতে গেছে, কমপ্লেন করতে যে পুলিশকে বলছে স্যার আমাদের ফারার যে ইমরান আছে না, ওর বউ চলে গেছে, আপনি যেমনে পারেন ওর বউকে এনে দেন। তো পুলিশ বলতেছে রাসেল ভাই আপনার বন্ধু ইমরানের বউ চলে গেছে, ভালো কথা, আপনি কেন থানায় কমপ্লেন করতে আসছেন, ইমরানকে পাঠা। তো রাসেল বলছে না রে ভাই, আমার বন্ধু ইমরান বউ যাওয়ার খুশিতে এমন ভাবে নাচ গান করা শুরু করছে, এমন ভাবে গান বাজনা করতেছে, আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা টিকতে পারতেছি না। আমাদের সাইফুল ভাই জানি তো নতুন বিয়ে করছে, তো মার্কেটে গেছে ভাবি কিনে শপিং করতে। তো সেই মার্কেটে আমিও শপিং করতে গেছি, দেখি যে সাইফুল ভাই ভাবির হাত ধরে ধরে হাঁটতেছে। আমি বলি কি রে সাইফুল ভাই আপনি এত রোমান্টিক, ভাবিকে এত ভালোবাসেন, হাতই ছাড়তেছেন না। তখন সাইফুল ভাই বলতেছে আরে বোন এটা ভালোবাসা না, তোমার ভাবি হাত ছাড় দিলে এদিকে ওদিকে দোকানের মধ্যে দৌড় মারতেছে। দুর্বল মানুষদের কিন্তু গার্লফ্রেন্ড থাকে, যারা সাহসী তারা বিয়ে করে তারপর বিপদ নিয়ে খেলা করে। বানি বানি বানি। বউ হলো আপনাদের জ্ঞান অর্জনের সর্বশেষ জায়গা, যেখানে আপনারা গেলে আপনাদের অন্য কোনো জ্ঞানের দরকার পড়ে না, আর যদি কোনো জ্ঞান অর্জন করেন সেই জ্ঞান কোনো কাজে লাগে না। আসো এসে কমপ্লিমেন্ট। চমৎকার চমৎকার চমৎকার। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় সেই মাসুদ এবং খুকি।
জল পড়ে পাতা নড়ে পাতায় পাতায় হিয়া আমারে না করিলে কারে করিবা বিয়া। আহ আহ এসে গেছে। ইরশাদ ও তুমি আমাকে নিয়ে চিন্তা করছিলে? না, দুশ্চিন্তা। দুশ্চিন্তা চিন্তা তা তোমার জন্য বাদাম এনেছি, আলতো খুলে খা। আয়, ইরশাদ ইরশাদ এই লোকটারে আমি কি দেখে যে বিয়ে করেছিলাম, আপনারা কেউ কি বলতে পারেন? পাঁচ লাইন দেখে কেন? আমার কবিতা লেখা দেখে? আমার বোঝা উচিত ছিল সিনেমার ট্রেলার ভালো হলেও সিনেমা ভালো নাও হতে পারে। একদম একদম একদম। আচ্ছা, তুমি যে কবিতা লেখো এটা আসলে কি গো? কবিতাটা হচ্ছে এমন একটা জিনিস, জিনিস ধরো তুমি কলমটা খুললা, আচ্ছা, কাগজের উপর ঠেকালা, তারপর দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা ভাবলা, কিন্তু একটা লাইনও বের হলো না। না, এমন করছো কেন? আমি তোমার জন্য একটা কবিতা লিখেছি। কই কই দেখাও তো। তুমি অত্যাধিক, কি তুমি ভীষণ, কি তুমি প্রচন্ড, কি গো? তুমি চমৎকার। আরে বাবা কি বলো? দূর, কলমের কালিটাই শেষ হয়ে গেল। জানতাম তুমি আমাকে একটু ভালোবাসো না। কি বলছো? আমার কনিষ্ঠায় বাঁধো তোমার কনিষ্ঠা, আমার কাঁধে রাখো তোমার মাথা। এখন অনেক রাত, তুমি আর আমি, তারপর আমি তোমাকে তারপর তারপর আর বলতে পারবো না গো। কেন? কলমের শীষটা ভেঙে গেল। মরণ দশা। তোমার তোমার হাত ধরা হচ্ছে একটা কবিতার মতো, আচ্ছা, আর তোমাকে হামি দেওয়া হচ্ছে একটা ছোট গল্পের মতো। দূর ছাই, ছোট গল্প ছাড়ো তো, এবার উপন্যাস কিছু রচনা করো। আহা, এমন করছো কেন? আমি একটু আগে পাকাপুক্ত হয়ে যাই। যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। এই ধরো, নাও। আমারও পরাণে যাহা চাই তাহার কিছু নাই গো এই চায়ে। আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন কেউ আমার চায়ের ভালো মতো প্রশংসা করত। আর আসিব না ফিরে, আর আসিব না ফিরে, জান্নাত খুকির নিডে, গরম চায়ে চুমুক দিয়ে ঠোঁট গেছে ফেটে। মাসুদ, তোমাকে জানাই বিদায়, এক কাপ চা যেন ঝলসানো ছাই। নষ্টপাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, নষ্টপাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট করে নষ্ট চায়ে মুখ দিয়েছে কিতা। ভালো হয়ে যাও মাসুদ, তুমি ভালো হয়ে যাও আজি, রয়ে গেছো সেই আগের মতো হতচ্ছাড়া পাজি। সব মেয়েরা বলে মাসুদ তুমি ভালো হয়ে যাও, মাসুদ তুমি ভালো হয়ে যাও। কই, কোনো মেয়ে তো বলে না মাসুদ তুমি আমার হয়ে যাও। মাসুদ তুমি আমার হয়ে যাও তাহলে। ও, এই পর্যায়ে আমি যাকে মঞ্চে ডাকবো তার ব্যাপারে আমার বলার কিচ্ছু নেই। তার ব্যাপারে আমরা যারা কমেডি করি, স্ট্যান্ড আপ কমেডি করি, চর্চা করি, তাদের কাছে উস্তাদ, সে যা বলে সব বাণী, তাকে আমরা সব জায়গায় আনি। আজকে এবার মঞ্চে তাকে ডেকে আনি এবং উস্তাদ বলেই জানি, উস্তাদ বলেই মানি। আমাদের সবার প্রিয় সেই সাইফুর রহমান, সাইফুল ভাই। এক ফকির সেদিন আমার কাছে ভিক্ষা চাইতেছে, তো 4-5 বার ভিক্ষা চাওয়ার পরে আমি তারে 10 টাকা দিলাম। একটু পরে সে আবার আমার কাছে আসছে, আমার কি রে তোমার আমি একটু আগে ভিক্ষা দিলাম, অতীতের কথা ভুলে যান, অতীত নিয়ে পড়ে আসি দেখি তো আমাদের এই অবস্থা। এটা ভালো ভালো ভালো, এটা ভালো। একদল চোর চুরি করে চুরির মালামাল ভাগ করতেছিল, এর মধ্যে আবার এক চোর একটা স্বর্ণের আংটি লুকাই ফেলছে। এইটা আমার ওস্তাদ দেখে ফেলছে, দেখ ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, চুরি সামাই করবি তো শেষ। গত রাতে বড় নিয়ে গেছিলাম শাড়ি কেনার জন্য, 3 ঘন্টা অনেক কষ্টের চেষ্টার পর একটা শাড়ি কিনছে। আজকে আমার বলতেছে এটা ফেরত দিতে যেতে। ওই যে ইমরানরা দোকানদার
কাস্টমার কেনাকাটা করলো, যে মহিলারা যে কি পরিমাণ পেইন দেয় এটা এক্সাম্পল দিই। আমার বউ গেছে, তো দোকানদাররা বলছে একটা এই ঈদের একটা আনকমন শাড়ি দেখান। তো দোকানদার বলছে এই শাড়িটা আনকমন। তো কেমনে বুঝলেন এই শাড়িটা আনকমন? এই শাড়ি আমি 500 পিস আনছিলাম, আর মাত্র 2 পিস আছে। তাহলে তো কমন হয়ে গেল। দোকানদার কইলো তাহলে এটা লই যান, 3 বছর ধরে ফরি আছে, কেউ নেয় না। এটা ভালো। তো বউ বলছে তোমার না সকাল থেকে বললাম যে পাশের বাড়িতে ঝগড়া হইতেছে, তুমি একটু গিয়ে বুঝাও। আমি বুঝাইতে গেছিলাম, বুঝানোর পর মারামারি শুরু হয়েছে। তো পুলিশের চাকরিতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তো গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক নেওয়া হচ্ছে। আচ্ছা, আসামিরা সবসময় ফিঙ্গারপ্রিন্ট রেখে যায় কেন? স্যার অশিক্ষিত তো, তাই ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়, শিক্ষিত হলে তো চিকিৎসা করে যেত। তো ছেলে বাপরে বলছে, আব্বা তুমি না বলছিলা প্রতিদিন একটা আপেল মানুষকে ডাক্তার থেকে দূরে রাখে? তাই তো। তাইলে আমার একটা আপেল দাও। কে? আমি ডাক্তারের গাড়ির গ্লাস ভাঙি ফেলেছি। এক লোকের মাথায় একজনে লাঠি দিয়ে বাড়ি মারছে। সে গেছে গ্রামের মাতব্বরের কাছে বিচার নিয়ে, এই লোক আমার মাথায় লাঠি দিয়ে বাড়ি মারছে, এটা তো খুবই অন্যায়, তাকে 1000 টাকা জরিমানা করা হলো। তো হুজুর আমার কাছে এত টাকা নাই, আমার একটু সময় দেন, আমি বাসা থেকে নিয়ে আসি। সে বাসায় আনতে গেছে, আর খবর নাই। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়। কারণ এই লোক করলো কি, লাঠি দিয়ে মাতব্বরের মাথায় বাড়ি মারি বলে টাকা আনলে আপনি রাখি দিয়ে। তো ছেলেকে প্রথমবারের মতো স্কুলে পাঠাইছে। স্কুল থেকে আসলে ছেলে কি শিখলো? তো বাবা জিজ্ঞেস করছে, কত দেখি 3-এর পরে কি হয়? 4, 5, তারপরে কি হয়? 6, 7, তারপর কি হয়? 8, 9, 10, তারপর কি হয়? গোলাম বিবি সাহেব। এক সাংবাদিক অফিসে গিয়ে দেখ বস তার নেম প্লেট রাখছে তার দিকে ঘুরাইয়া। তো সাংবাদিক অবাক, নেম প্লেট মানুষ রাখে সামনের দিকে, আপনি আপনার দিকে ঘুরে রাখছেন কেন? আমার সাথে যারা দেখা করতে আসে এরা জানে আমি কে, মাঝে মাঝে আমি ভুলি যাই আমি কে। দেখ বুড়া দাদি গেছে ডাক্তারের কাছে, তো ডাক্তার তাকে বলছে ক্যালসিয়ামের ওষুধ দিছে। এই ক্যালসিয়ামের ওষুধ দিলে আপনার হাড্ডি মজবুত হবে। তো ওষুধ দুটি গিয়ে ওষুধ মাটিতে পড়ে ভেঙে গেছে। বুড়ি ওষুধ নিজে ভেঙে গেছে, হ্যাঁ বলে আমার হাড্ডি মজবুত করে। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। আসলে এই সাইফুল ভাই সম্পর্কে আমরা যতই বলি না কেন কম হয়ে যায়। আমাদের বাংলাদেশের যত স্ট্যান্ড আপ কমেডিয়ানরা এখন আমরা কাজ করি, ম্যাক্সিমাম সাইফুল ভাইয়ের হাত ধরে গড়ে ওঠা। আমরা ওনাকে উস্তাদ বলে ডাকি, এবং একটা জীবন্ত জোকস ভান্ডার। এটা আজকে আমার একটু সুযোগ হইলো ওনার সম্পর্কে সামনাসামনি বলার, একদম অন ক্যামেরায় বলার, যে আমরা সবাই ওনাকে সত্যি অনেক ভালোবাসি। আমরা সাইফুল ভাইয়ের জন্য জোরে হাততালি দিই আমরা সবাই। থ্যাংক ইউ। তো আমাদের এই যে আমাদের মাঝে সর্বশেষ পারফর্মার যারা আছে তাদের মধ্যে আমাদের সবার প্রিয় 2 জন আছে, তার মধ্যে হচ্ছে আমাদের ইয়াকুব রাসেল এবং তৃষানা। আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। ঈদ মোবারক। শুরু করছি আজকে ঈদের বিশেষ অনুষ্ঠান, আপনার ঈদের গল্প শুনবে বিশ্ব। আজকে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছে যার কথা আসলে বলার কিছু নেই। তিনি অনেক গুণে গুণান্বিত, অনেক কিছু করেছেন, অনেক কাজ করেন, অনেক জায়গায় তার বিচরণ। তেমনই একজন গুণী মানুষ, আমি আর ইন্ট্রো না দিই, মিস তৃষানা। আমি চিনি তৃষানা, আপনাকে যেটা বলছিলাম যে আপনার ব্যাপার তো আসলে ইন্ট্রো দেওয়ার কিছু নেই, আপনি অনেক গুণী মানুষ, অনেক ভালো মানুষ। আমাদের শো এর রুলস অনুযায়ী আমরা শুধু আজকে আপনার কথাই শুনবো, আমরা কেউ কথা বলবো না। আপনি যা বলবেন আপনার জীবন থেকে সব আমরা শুনবো, আমাদের দর্শকরা শুনবে, আমাদের সাপোর্টাররা শুনবে, অবশ্যই এবং আমার প্রশ্নের আনসার আপনি দিবেন। অবশ্যই। কেমন কাটছে আপনি? আসলে কেমন কাটছে আর কি বলবো, আমার ঈদ তো খুব খুব ভালো। Right, ভালো, খুব ভালো, right, yes. right. আমরা জানি ওনার ঈদ খুব ভালো কাটছে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। উনি মিনা তৃষানা, উনি নায়িকা, ওনার ঈদই তো ভালো কাটার কথা, তাই না? মিস তৃষানা, ঈদের প্রশ্নই করি, Sure. চাঁদ রাতে আপনি কি করেন? চাঁদ রাতে হ্যাঁ। ও মাই গুডনেস, আমরা তো সবাই মিলে খোশ গল্পে মেতে উঠি, আর সবাই সবার হাতে মেহেদি। ইয়েস ইয়েস ইয়েস, মেহেদি। ঈদের দিন চাঁদ রাত আর মেহেদি দিবে না মেয়েরা, এটা তো হতে পারে না। আমরা জানি
দর্শক আপনারাও জানেন আমাদের আপনার ঈদের গল্প শুনবে বিশ্ব এই প্রোগ্রামে মিস তৃষানা এসে কিন্তু জানিয়ে দিয়েছেন ঈদের দিন উনি আসলে কি করেন মেহেদি দেন। পুরো ইউনিক মিস তৃষানা, আমরা অলরেডি বিশ্বকে জানিয়ে দিয়েছি আপনি মেহেদি পরেন হাতের মধ্যে, যেখানেই পরেন মেহেদি পরেন। মিস তৃষানা, আপনি কি জানেন মেয়েরা তো হাতে মেহেদি দেয়, ছেলেরা কি করে? ছেলেরা আমি বলে দেই ছেলেরা যেটা করে, ছেলেরা হচ্ছে মেয়েরা যেখানে যেখানে মেহেদি লাগাতে যায় ওখানে গিয়ে চেক দেয়। শুধু তাই না হাতের মধ্যে ওই মেহেদি দিয়ে কার নামের অক্ষর লিখেছে সেটাও কিন্তু দেখে। মিস তৃষানার সাথে কথা বলছিলাম এবং আপনারা দেখছেন আপনার ঈদের গল্প শুনবে বিশ্ব। এবং আজকে আমরা শুনতে পাচ্ছি মিনা তৃষানা খুব ভালো আছেন এবং উনি জানিয়েছেন উনি ঈদে কি করেন মেহেদি লাগান। একটা রোমান্টিক প্রশ্ন করি, যেহেতু রোমান্টিক নায়িকা। আচ্ছা মিস তৃষানা, আপনি কোন চাঁদ দেখার জন্য আসলে আপনি বেশি আগ্রহে থাকেন? আমি ঈদের চাঁদ? উনি কিন্তু অলরেডি আগ্রহ প্রকাশ করেছেন। ঈদের চাঁদ নাকি ব্যক্তিগত চাঁদ? ঈদের চাঁদ, ব্যক্তিগত চাঁদ। মিনা তৃষানা জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত চাঁদের দিকে আসলে মিনা তৃষানার অনেক আগ্রহ। আচ্ছা মিনা তৃষানা, আপনার কি মনে হয় ঈদের আগে মানে বিয়ের আগের ঈদ ভালো নাকি বিয়ের পরের ঈদ আসলে ভালো বা ঘুরতে ভালো? ও মাই গড, মিস মিনা তৃষানা বলে দিয়েছেন ঈদের আগেও মানে বিয়ের আগেও তার ভালো লাগতো। ও মাই গড, বিয়ের পরেও তার ভালো লাগে। ও মাই গড দর্শক আপনারা দেখছেন। আমি আমাকে হ্যাঁ, ও মাই গড প্লিজ জোরে একটা হাততালি দেন আমাদের আজকের অতিথির জন্য, মিনা তৃষানার জন্য। আমরা জানি উনি অনেক ব্যস্ত থাকেন, তারপরও আমাদেরকে সময় দিয়ে আছে, কিন্তু ওনার সব ব্যক্তিগত কথা উনি আমাদেরকে একদম নিংড়ে দিচ্ছেন। মিনা তৃষানা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, ঈদের দিন আপনার কি খাওয়া হয়? ঈদের দিনে তো অনেক কিছুই খাওয়া হয়, বাট স্টার্টিংটা হয় অ্যাকচুয়ালি সেমাই। দর্শক ঈদের দিন মিনা তৃষানা সেমাই খায় এবং আমরা সবাই কিন্তু সেমাই খাই। এবং এমনও হয় যে ছেলেরা যখন সন্ধ্যাবেলা ঘুমাতে যায় তখন দেখা যায় তাদের শরীরে 3 ভাগই সেমাই। আমরা শুনছিলাম মিনা তৃষানার কথা, বিখ্যাত নায়িকা, বিখ্যাত মডেল, তার কথা বলে তো আসলে শেষ করা যাবে না, অনেক গুণে গুণান্বিত। এবং তিনি কিন্তু বলে দিয়েছেন তিনি ঈদের দিন সেমাই খান। আমরা কথা বলছিলাম মিনা তৃষানার সাথে। তৃষানা, সেমাই তো খান, আপনি যেহেতু কাজ করেন, ঈদে কি কি কাজ করা হয়? ওয়েল, অনেক তো কাজ করেছি। অবশ্যই অনেক কাজ করবেন, আপনি নায়িকা, আপনি অবশ্যই কাজ করবেন। আপনি কাজ না করলে কে কাজ করবে? তার মধ্যে উল্লেখযোগ্য এই টক শোটা। ইয়েস, মিনা তৃষানা কিন্তু বলে দিয়েছে এই টক শোটা সবচেয়ে ভালো কাজ হয়েছে এই ঈদে। অনেক কাজ তো করেনি, কিন্তু এই বিটিভি টক শোটা তার কাছে ফার্স্ট ক্লাস লেগেছে। এটাই কিন্তু মিনা তৃষানা। প্লিজ, আমি কি কিছু বলতে পারি আদৌ? অবশ্যই আপনি বলবেন। আপনি তো বলছেন শুরু থেকে আপনি কেমন আছেন, আপনি আনসার দিয়েছেন, আপনি ভালো আছেন। আপনি হাতে কি লাগান আপনি বলেছেন মেহেদি লাগান। আপনার ব্যক্তিগত চয়েস কি, আপনি চাঁদে কি করেন আপনি বলেছেন। আমি তো কিছুই বলিনি। আশ্চর্য, মানে আপনি তো রীতিমতো গেস্ট কে না অপমানিত করছেন। আমি এই শো করব না, এটা কেমন ধরনের শো হলো? প্লিজ তৃষানা, আপনি বসুন। আপনাকে আনা হয়েছে এই শোতে কথা বলার জন্য। কিন্তু আমি কথাই তো বলতে পারলাম না। হ্যাঁ, আপনি কথা বলবেন। আর কাউকে যদি এই শো থেকে যেতে হয় সেটা যাব। আপনি কথা বলার জন্য আছেন, আপনি কথা বলেন, আমি গেলাম। মানে কি শুবে? Oh my god, oh my god, oh my god, oh my god, oh my god. Oh my god. এত চমৎকার পারফরম্যান্স, আমাদের শেষটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। দুজনের জন্য জোরে হাততালি হয়ে যাক। অসাধারণ। এবং সেই সাথে আমরা একসাথে সবাই মিলে আজকে বিদায় নিচ্ছি। এবং এতক্ষণ ধরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এই অনুষ্ঠান হাসতে নেই মানা আমাদেরকে যারা সহ্য করছেন সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাই একসাথে আবারও বলি, ঈদ মুবারক।